হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আমার বাবার জীবনের জয়ী হওয়ার গল্প দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি প্রথম পর্বে শেষ করেছিলাম এসএসসি পাস করার পর বাবার সঙ্গে যে আমার জীবন যুদ্ধে যুক্ত হওয়ার গল্প দিয়ে শেষ করেছিলাম। তো ফরিদপুর রাজেন্দ্র কলেজে যখন ভর্তি হলাম 1988 সালে, ঠিক তখন থেকে পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত আমার যতদিন ছাত্র জীবন ছিল সে গল্পগুলি আমি করব। তো তার আগে আমি একটু পূর্বে ফিরে যেতে চাই। সেটি হচ্ছে যে আমার যখন এসএসসি পরীক্ষা হবে, দ্যাট মিনস আমার এসএসসি টেস্ট পরীক্ষা হয়ে গেল, টেস্টে আমি উত্তীর্ণ হলাম। উত্তীর্ণ হওয়ার পর এখন ফর্ম ফিল আপের সময় এলো। তো স্কুল থেকে বলে দেওয়া হলো যে ফর্ম ফিল আপের জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিতে হবে এবং সময় মাত্র 2 দিন। তো এর আগেই নোটিশ করেছিল, তো 2 দিন সময় ছিল। তো বাবা, আমি যখন অ্যামাউন্টের কথা বললাম যে বাবা ফর্ম ফিল আপ করতে, এসএসসির ফর্ম ফিল আপ করতে আমার এই অ্যামাউন্ট লাগবে, তো বাবা তখন দেখলাম যে খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে এত টাকা কিভাবে সম্ভব জোগাড় করা, এবং সময়ও খুব কম ছিল। তো যখন আপনার ফর্ম ফিল আপের 1 দিন বাকি, ঠিক সেই মুহূর্তে বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা কি অবস্থা, ফর্ম ফিল আপের টাকা কি আপনি ম্যানেজ করতে পেরেছেন কি না। তখন বাবার হাতে দেখতাম যে টাকা, তিনি টাকা নিয়ে এভাবে গুনতেন, গুনে গুনে দেখলেন যে আসলে কিছু পরিমাণ টাকা শর্ট আছে। তখন আমিও অত্যন্ত চিন্তায় পড়ে গেলাম যে 1 দিন মাত্র বাকি। আমার ক্লাস টিচার নীরজ স্যার, হ্যাঁ, তিনি বললেন যে সময় কিন্তু নাই সুদেব, আর 1 দিন বাকি আছে, এর মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। তো কি করব ভেবে পাজেলড হয়ে গেলাম যে কিভাবে এত টাকা ম্যানেজ করে ফর্ম ফিল আপ করবো, এদিকে সময়ও খুব কম। হঠাৎ করেই আমার বন্ধু জানে আলম এবং আরেকজন ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ মুরাদ হোসেন, জানে আলম হচ্ছে আন্দাখোলা, মুরাদ হচ্ছে কাকদ্বীর, আমার বাল্যবেলার বন্ধু, তাদের সঙ্গে কথা বললাম। তো জানে আলম বলল যে দোস্ত, আমি তোমাকে হেল্প করতে পারি, তবে একটি শর্ত আছে, সেটি হচ্ছে যে তোমার পেছনে এসএসসি পরীক্ষায় তোমার পেছনের সিট আমার ফেলতে হবে এবং তোমাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। তো আমি এই শর্তে রাজি হয়ে গেলাম। তো আমাকে জানে আলম একটি আর্থিক সহযোগিতা করলো, 200 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করলো। এবং মুরাদ হোসেন আমার বন্ধু, সেও বলল যে আমি তোমাকে কিছু সহযোগিতা করব, তবে তুমি আমাকে অবশ্যই অঙ্ক গণিতের ব্যাপারে একটু সহযোগিতা করবে। তো যে কথা সেই কাজ। এরপরেও জানে আলম এবং মুরাদের টাকা নেওয়া পরও আমার পরিপূর্ণ যে ফর্ম ফিল আপের ফি, এটি ম্যানেজ হলো না। অবশেষে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তো আমি চলে গেলাম আমাদের হাই স্কুলের একজন শিক্ষক ছিলেন, মৌলবী টিচার, মৌলবী স্যার, হুজুর, যাকে আমরা ইয়াহিয়া স্যার বলতাম, ইয়াহিয়া হুজুর। তার কথা আমার মনে পড়ল। তিনি খুব দানবীর মানুষ, তিনি অত্যন্ত দানশীল মানুষ। তার কথা মনে পড়লো যে স্যারের কাছে আমি আমার প্রবলেমের কথা বলি। তো স্যারের বাড়ি বেতাল, আমি চলে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম স্যার কোথায়। তাদের পরিবার থেকে বলা হলো স্যার মাঠে আছে, তো ধান খেতে। তো আমি ঠিক ধান খেতে চলে গেলাম, গিয়ে স্যারকে সালাম দিয়ে বললাম যে স্যার, আমি একটা সমস্যা নিয়ে এসেছি, আমাকে একটু হেল্প করবেন। তো স্যার বললেন যে কি বলো। তা আমি বললাম যে আমার এখনও কিছু টাকা বাকি আছে, আমাকে একটু সহযোগিতা করবেন। স্যার বললেন যে কোনো সমস্যা নাই সুদেব, তুমি চলে যাও হাই স্কুলে, স্কুলে গিয়ে তুমি হেড স্যারকে আমার কথা বলবে। তা আমি বললাম যে আমি কি বলবো বলুন। আমাকে বললেন যে তুমি গিয়ে বলবে যে আমাকে হুজুর স্যার পাঠিয়েছেন, ইয়াহিয়া হুজুর স্যার পাঠিয়েছেন। তা আমি বললাম যে আপনি আমাকে কতটুকুন সহযোগিতা করতে পারবেন যদি একটু ভেঙে বলতেন। বললেন যে আমি তোমাকে 200 টাকা দিব, তোমার ফর্ম ফিল আপ বাবদ আমি তোমাকে আমার তরফ থেকে 200 টাকা দেবো। তা আমি বললাম যে কিভাবে, কই টাকা দেন। বললো না, এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ হওয়ার পর আমরা প্রত্যেক টিচাররা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাই, ছাত্রদের কাছ থেকে যে টাকাগুলি আসলে ওঠে সেই টাকা থেকে সরকারি খরচ বাদে আমরা একটা টাকা পাই, সেই 200 টাকা থেকে আমার 200 টাকা তোমাকে আমি দিয়ে দিলাম। আমি যে টাকা পেতাম তার থেকে 200 টাকা তোমাকে আমি দিয়ে দেব। ঠিক এভাবেই আমার ফর্ম ফিল আপ হলো এবং
যথারীতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলাম। দেখলাম যে ঠিক আমার পেছনের সিট যার আছেন মোহাম্মদ জানে আলম আমার বন্ধু, হ্যাঁ, তার সিটটা, এবং ঠিক আমার বাম পাশেই মোরাদ হোসেন আমার বন্ধু, তার সিট পড়লো। আমরা পরীক্ষা দিলাম, উত্তীর্ণ হলাম। তো আমি এই প্রসঙ্গে বলে রাখতে চাই যে মোহাম্মদ মোরাদ হোসেন আমার বন্ধু, জানে আলম এবং আমার স্যার মৌলভী স্যার, তারা হয়তো আমার এই ভিডিও দেখছেন বা শুনছেন। তাদের আমি স্যালুট জানাচ্ছি বন্ধু এবং স্যার। আপনাদের সহযোগিতা না হলে হয়তো আমার এসএসসি পরীক্ষা দেওয়া হতো না। তো আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমি সত্যিকার অর্থেই তোমাদের প্রতি কৃতজ্ঞ স্যার, আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার এই অবদানের কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না। তো এভাবে এসএসসি পাস করে কলেজে যখন ভর্তি হলাম, এবার আমার বাবা আরও চিন্তিত হয়ে উঠলেন যে ফরিদপুরে আমরা কোথায় থাকব, আমি কোথায় থাকব, আমার থাকা খাওয়ার ব্যবস্থা কিভাবে হবে। তো বাবা ঠিক করলেন কানাইপুর, ফরিদপুর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কানাইপুর নামে আমার মামার বাড়ি। সেখানে গিয়ে মামিকে বললেন, মামি বললেন, এক বাক্যে বললেন যে না, আমি রাখতে পারবো না, আমাদের এখানে রাখার ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। তো পরবর্তীতে আমার সুবল দাদা মামাতো ভাই, তিনি বললেন যে ঠিক আছে, শ্রীদাম আমার এক দাদা আছেন মামাতো ভাই, তিনিও ভাটি কানাইপুর থাকেন, তাহলে তার তো কোনো সমস্যা নেই, তার বাসায় থাকবে। ঠিক যে কথা সেই কাজ, আমি আমার বেডিং ব্যাগ লাগেজ সব কিছু নিয়ে চলে গেলাম কানাইপুর, দাদার বাড়িতে উঠলাম। তো সেখানে গিয়ে আরেক ঘটনা ঘটলো। কানাইপুর আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার কানাইপুরের হাট বসে, সপ্তাহে 2টি হাট হয়। তো যেহেতু শুক্রবার আমার কলেজ বন্ধ থাকে, তো আমার সেই দাদা আমাকে বিজনেস ধরিয়ে দিলেন। কি বিজনেস? যে প্রতিদিন প্রতি শুক্রবার হাটবারে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাকে 2 বস্তা চাল বিক্রি করার জন্য একটি শর্ত দিয়ে দিলেন। বললেন যে তুমি আমার বাসায় থাকো, খাও, তাহলে শুক্রবারে তুমি আমার এই চাল বিক্রি করে দিবে। শুরু করলাম চাল বিক্রি করা। এভাবে চাল বেচতে বেচতে দেখলাম যে আসলেই আমার পড়াশোনারও ক্ষতি হচ্ছে। তারপর হচ্ছে তার মঙ্গলবারেও তার হাট করতে হয়, তার বাজার করতে হয়। তো পরবর্তীতে আমি ঠিক পাশে আরেকটি বাড়ি আছে, নাম হচ্ছে অবনী কুণ্ডু, সেই কুণ্ডু বাড়িতে আমি লজিং থাকা শুরু করলাম। বাবা ব্যস্ত হয়ে গেছেন যে আমি লজিং থাকবো, কিভাবে আমার খরচ চলবে, কিভাবে আমার কলেজে যাওয়ার টিউশন ফিস আমি চালাবো। বাবা খুব চিন্তিত। তো আমি বাবাকে, তখন চিঠির যুগ ছিল, টেলিফোন বা মোবাইল ফোন ছিল না, চিঠি লিখতাম, বলতাম যে বাবা কোনো সমস্যা নেই, আমার একটা লজিং ঠিক হয়েছে ভাটি কানাইপুর। সেখানেও আর একটা শর্ত জুড়ে দেওয়া হলো যে 6 জন ছেলে মেয়েকে পড়াতে হবে। সদাকুণ্ডু এবং অবনী কুণ্ডু, হয়তো তারা বেঁচে নাই, সদাকুণ্ডু বেঁচে নেই এবং আপনার অবনী কুণ্ডুও বেঁচে নেই। তাদের ছেলে মেয়ে যাদের পড়িয়েছে তারা হয়তো জীবিত আছে, বেঁচে আছে, তারা হয়তো আমার ভিডিও শুনছে। তো সেখানে 6 জন ছেলে মেয়েকে পড়ানোর বিনিময়ে আমার থাকা এবং খাওয়া, আমি থাকবো এবং তার বাড়িতে খাবো, এর বিনিময়ে 6 জন ছেলে মেয়েকে দুবেলা পড়ানো শুরু করলাম। এবং সকালবেলা উঠে প্রাইভেট টিউশন মানে ওদের পড়িয়ে আমি কলেজে চলে যেতাম। কলেজ কানাইপুর থেকে ফরিদপুরে যেতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগতো। ফরিদপুর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে আবার হেঁটে আমার কলেজ ক্যাম্পাসে যেতাম। তো যখন কলেজ ক্যাম্পাসে যেতাম, কলেজের ক্লাস শেষে ঠিক 2টা থেকে 2:30টার সময় আমাদের টিফিন পিরিয়ড ছিল। সত্যি কথা বলতে কি, যে টিফিন কি জিনিস, টিফিনের সময় দেখতাম যে বন্ধু বান্ধব সবাই সিঙ্গারা খাচ্ছে, ও নুডলস কিনে খাচ্ছে, ও হয়তো একটা রুটি কিনে খাচ্ছে, কিন্তু আমি টিফিন শব্দটা সম্পর্কে তেমন আমার পরিচয় ছিল না, কারণ আমার কাছে তো টাকাই নেই, আমি টিফিন কিভাবে করব। আর হচ্ছে যে টিফিন করার সুযোগ আমার ছিল না। মানে আমি সকাল 8টায় বাসা থেকে বের হতাম, আর হচ্ছে বিকেল 5টা থেকে 6টা, এই 7-14 কিলোমিটার যাতায়াত করে তারপর আবার হচ্ছে ফরিদপুর আমার কলেজ ক্যাম্পাস থেকে বাস স্ট্যান্ড থেকে আবার কানাইপুর বাস স্ট্যান্ড থেকে নেমে আবার ভাটি কানাইপুর, এভাবে প্রতিদিন যাতায়াত করতাম। তো এভাবে করতে করতে আমার ফার্স্ট ইয়ার শেষ হলো। আপনারা জানেন যে 2টো ইয়ার ইন্টারমিডিয়েট থাকে, ফার্স্ট ইয়ার শেষ হলো। তো এদিকে বাবা কিন্তু আমার প্রবলেম কথা বুঝতে পারছিলেন যে আসলেই আমি এই থাকা খাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তিনি উপলব্ধি করতে পারছিলেন।
তো তিনি কি করলেন, আমাদের বাড়ির পাশেই যে গ্রাম, আমাদের গ্রামের পাশে বড় খাট দিয়া, ওখানে মান্নান খান নামে একজন ভদ্রলোক আছেন, আমাদের আঙ্কেল। ওনার ফরিদপুরে খান ভবন নামে একটি বিল্ডিং আছে, 4th তলা বিল্ডিং ছিল, 4 তলা বিল্ডিং। ওইখানে তার দুটো ছেলে ছিল, রবি এবং জিতু। এই দুই ভাইকে, রবি সুমন, সরি আমি ভুল বলছি, রবি এবং সুমন এবং জিতু, এদের দুজনকে পড়ানোর জন্য আমাকে রাখা হলো। শর্ত হচ্ছে তাদের পড়াতে হবে এবং এই খান ভবনের থেকে আমি পড়াশোনা করব। তো কানাইপুরের জীবন শেষ করে এবার ফরিদপুরে আসলাম, 2 ছেলেকে পড়ানো শুরু করলাম। করতে করতে এভাবে আমার জীবন চললো এবং ওদের পড়ানোর পাশাপাশি আমিও কিছু প্রাইভেট টিউশন করতাম। কারণ হচ্ছে আমার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল, কিন্তু আমার পরবর্তী যে আমার যে 5টা ভাই বোন, তাদের পড়াশোনার জন্য আমার বাবাকে কিছু সাপোর্ট করতে হয়েছিল। সেই সাপোর্টের জন্য আমি এক্সট্রা কিছু প্রাইভেট টিউশন করতাম, সেটা থেকে যে ইনকাম হতো আমি বাবাকে সাপোর্ট দিতাম। তো এভাবে মূলত আমার ছাত্র জীবন চলছিল। তো এভাবে চলতে 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 এক পর্যায়ে আমি ফরিদপুর শহরে আপনার একটি ম্যাচে উঠলাম এবং ম্যাচে গিয়ে তখন ব্যাচ পড়ানো শুরু করলাম। তখন একটু আমার স্বস্তি ফিরে এলো। লজিং জীবন, যে বন্দি জীবন ছিল, সেখান থেকে আমি একটু মুক্তি পেয়ে আমার ফরিদপুরে একটি ম্যাচে উঠলাম, পশ্চিম খাবাসপুর নামে একটি জায়গায়। সেখানে স্টুডেন্ট পড়াতাম এবং আমি আপনার নিজেও পড়াশোনা করতাম। এইভাবে মূলত আমার চলছিল। আমি আমার যে গল্প, আমার বাবার যে জয়ী হবার গল্পর পাশাপাশি আমার জীবনের কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বন্ধুরা। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।